স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজ থেকে কয়েকটি পর্ব চলবে উপন্যাসের অধ্যায় থেকে অমিয়ভূষণ মজুমদার রচিত নির্বাস। উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে অধ্যাপক শ্রীমান নবকুমার নন্দীর করকমলে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় 1। গল্পটা না বলে উপায় নেই, কারণ চেতনায় অন্য কারো জীবনের ছায়া যদি মুহূর্তের জন্যও পড়ে, তবে সে বাইরের বিষয় থেকে নিষ্কৃতি পাবার একমাত্র উপায়ই হচ্ছে ছায়াটাকে বিশ্লেষণ করে দেখা। তা নিয়ে আলোচনা করা অন্য কথায় গল্পটা বলে ফেলা। আমাদের চেতনা শক্তির মতো কেন ছায়াটিকে আত্মস্থ করার চেষ্টায় মুক্তা তৈরি করে না, তাও অন্য কথা। বিশ্লেষণটা হয় বুদ্ধির সাহায্যে। বুদ্ধি যুক্তিজীবী, খণ্ড খণ্ড ধারণাকে যুক্তির সাহায্যে পরস্পর সংশ্লিষ্ট বলে দেখায় সে। মানুষ এবং বেদনার্ততাকে সে সংযুক্ত করে বলে মানুষ হয় বেদনার্ত। তারপর সে ভাবে আর বলে মানুষ কেন বেদনার্ত হয়, আর তা সে করে কথা দিয়ে। কথা কথা গল্প কি বলা যায়? এখানে প্রতিটি শব্দই একটি খণ্ড প্রত্যয়কে ধরে আছে। প্রত্যয়ের নামরূপ কথা। প্রতিটি প্রত্যয় দৈর্ঘ্য প্রস্থ ও বেধের বাঁধনে বাঁধা। এ দিয়ে মানুষের দেহটাকে গড়ে তোলা যায়, তাকে সচেতন করা যায় না। বুদ্ধির সাধ্য কি তার এই কথার ইটে জীবনবেগ গড়ে তোলে? তা যদি হতো, স্কুল মাস্টারের বউ বিমি বলতে পারত, অন্তত বুঝতেও পারত এই দুপুরে কেন সে কালো পথটাকে পার হয়ে হয়ে এই রৌদ্রতপ্ত প্রান্তরে এসে বসেছে। আর এক সপ্তাহে এই তৃতীয় দিন, বারবার 3 বার। বিমি, বিমলা, বিমলপ্রভা। আমাদের এই 59 খ্রিস্ট বৎসরে বসন্ত বলে কোনো ঋতুকে সাহিত্যে আনতে চাই না, কারণ বসন্তের সঙ্গে যে স্মৃতিগুলি সেকালের কবিরা জড়িয়ে রেখেছেন, আমাদের এই ফাল্গুন মাসের বর্ণনা করতে গিয়ে যদি সেগুলি মনে আসে, তবে সেটা নষ্ট হবে। এখানেও ভ্রষ্ট হব। এটা এখন তা সত্ত্বেও বসন্ত। শীতের আমেজ নেই তা নয়, রৌদ্রে স্নান করা পরিচ্ছন্ন প্রান্তর। দুপুর পার হয়েছে, এখন প্রান্তরটা রোদ পোয়াচ্ছে যেন, আর তা ভালোও লাগে। বিমি এখন যাকে বাড়ি বলে, সেখানে এই দুপুরেও রোদ নেই, এই প্রান্তরে আছে। দুর্বা জাতীয়ই হবে প্রান্তরের আচ্ছাদন। কেমন যেন কাঠি কাঠি, কোমল ও নমনীয় নয়, বরং ক্ষণভঙ্গুর পুট পুট করে ভেঙে যায় হাতে করে তুলে নোয়াতে গেলে। মাটি বোধ হয় তেমন উর্বর নয়। উর্বর হলে কি চাষ না করে ফেলে রাখত এত বড় একটা মাটির চত্বরকে? যেখানে সে বসেছে তার অদূরেই লতাকুলের একটা ঝোপ। ফল থাকার কথা নয়, পাতাও কম, কাঁটা আছে, আর কাঁটা ও পাতার উপরে ধুলো। এই কাঁটা বেয়ে বেয়ে সোনালি রঙের একটা পরগাছা উঠেছে। একেবারে খালি খালি লাগতো বিমলার যদি এই ছোপটা না থাকতো। প্রান্তরটা তাই বলে প্রকৃতির হাতে নেই। চোখ তুলে তাকাতেই সে কাঁটাতারের ঘেরটা দেখতে পেল। ঘেরটা এখন নিশ্ছিদ্র নয়, কোথাও কোথাও একেবারেই লোপ পেয়েছে। লোহার খোঁটাগুলোরও সব নেই। 17 বছর ধরে
রোদ জ্বলে টিকে থাকার কথা ভাবতে গেলে লোহাকেও দোষ দেওয়া যায় না। ভেতরে এখনো সারি সারি তাঁবু, সেগুলিও বয়োজ্জীর্ণ। কোন কালে কি রং তার ছিল এখন তা ভেবে লাভ নেই। এখন সব এক রং, কালচে ধূসর বলা যায়। কিন্তু আসলে সে রং পচনশীলতার। সেগুলোকে 17 বছর এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে নাকি? এখানে সৈন্য বিভাগের একটা বড় রকমের ঘাঁটি ছিল। কি করত তারা? কি উদ্দেশ্য? রাজপথ তৈরি? না রাজপথ দিয়ে যে বাহিনী চলাচল করবে তাদের গতি নির্দেশনা? 42-এ বসেছিল, 45 পর্যন্ত ছিল। আর এটা যে সৈন্যদলের ঘাঁটি ছিল তা অন্য কেউ না বলে দিলেও বোঝা যায়। কয়েকটি হাওয়া জাহাজের মোচড়ানো দোমড়ানো ভগ্নাবশেষ এখনো পড়ে আছে প্রান্তরের দক্ষিণ সীমা ঘেঁষে। মনে হয় যেন তারা জড়াজড়ি করেই মরেছিল। হয়তো তা সত্য নয়। এটা এখনো একটা ঘাঁটি। বাস্তুহারাদের তাঁবুগুলোতে তারা থাকে। 6 হাত বাই 4 হাত তাঁবুতে বড়জোর 2টি যোগ করে এক একটি পরিবার। এমন অনেক পরিবার। আর কিছু দূরে বাঁশের বেড়া আর খড়ের ছাদ দিয়ে তৈরি কয়েকখানা ঘর ক্যাম্পের দপ্তর। হলুদমোহন ক্যাম্প। একসময় হলুদমোহন হাটের খ্যাতি ছিল, এখন এই ক্যাম্প। চোখ তুলে তাকালো সে। শব্দটা গুড়গুড় করে এগিয়ে আসছিল। এবার হুইসেলটাও শোনা গেল। 3:30-এর গাড়িটা বিমলার চোখের সামনে কিছু দূরে রেলের গুমটি ঘর। সে দেখতে পেল লেভেল ক্রসিংয়ের দরজা বন্ধ করা। এপারে গাড়ি ঘোড়া লোকজন নেই। ওপারে একটা মোষের গাড়ি খাড়া করা আছে। একটা মোষ ধুঁকে ধুঁকে দম নিচ্ছে। গুমটি থেকে একটা কৃষ্ণচূড়া গাছের ডাল লাইনের দিকে অনেকটা ঝুঁকে আছে। এই দেখতে দেখতেই ইঞ্জিনটা এসে গেল। চোখ থেকে খানিকটা কালো ধোঁয়া ছেড়ে দিল। আর সেই ধোঁয়ার তোড়ে পড়ে ফুল সমেত কৃষ্ণচূড়া ডালটা ঝড়ে যেমন হয় তেমনি উপরে নিচে ডাইনে বাঁয়ে অস্থির হয়ে উঠল। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়েই গেল। ইঞ্জিনটাকে কিছু দূরে অনুসরণ করে তার দৃষ্টিটা আবার ফিরে এলো। ধোঁয়ার স্তম্ভটা ততক্ষণে মিলিয়ে গেছে, কিন্তু জায়গাটা বোঝা যায়। 2-একটা শুকনো পাতা কিংবা ফুলের পাপড়ি তখনও পাক খাচ্ছে গাছটার উপরে। ধোঁয়ার তোড়ে উপরে উঠে পড়েছিল, এখন পাক খেয়ে খেয়ে নামছে। এর আগেও ঠিক এই দৃশ্যটাই চোখে পড়েছিল তার। গাছের ডালটা যেন কিছুক্ষণের জন্য নিস্তেজ হয়ে ঝিমিয়ে পড়ে। আর এই দৃশ্যটা যেন তার অনেক পরিচিত, প্রায় মুখস্থ করা স্মৃতির মতো। কিন্তু কোথায় কোথায় এবং কবে স্মৃতি সংগ্রহ করেছে তা মনে হচ্ছে না। তার কোলের উপরে একটা উলের বল, কাঁটা দিয়ে সে কিছু বুনছিল। ক্যাম্প থেকে কে একজন বেরোলো। তার তখন মনে হলো, কেন এসেছি? প্রায় 1 ঘন্টা হলো বসেও আছি। প্রশ্ন উঠেছিল লোকটিতে বেরোতে দেখে। সে তার ধারে কাছে দিয়েও এলো না। মাথা নিচু করে বেরিয়েছিল। তেমনি করেই নিজের পথ ধরে রাজপথে গিয়ে উঠল। প্রশ্নটাও ঝিমিয়ে গেল। কিন্তু প্রশ্নটার সঙ্গে সঙ্গে তার মনে তার অগোচরেই উত্তরের সম্ভাব্য ক্ষেত্রে প্রস্তুতি চলছিল। উত্তরের প্রয়োজন হলো না, কিন্তু তাই বলে সে অংশের আলোড়নটাও থামল না। আর সে অংশে এই প্রত্যয় ছিল যে এরা দণ্ডকারণ্যে যাবে। সে ভাবল, দণ্ডকারণ্য না জানি কেমন জায়গা, সেখানেই এরা যাবে।
যাবে নয় ঠিক, যেতেই হবে। ওটা হয়তো গুজব যা রটেছে মালতীর মুখেই, কিন্তু মূলে সত্য আছে। হাওয়াই জাহাজ নামানোর জন্যই দরকার হয়ে পড়েছে এই প্রান্তর, এবং সেই জন্যই এ ক্যাম্পটিকে আগে তুলে দেওয়া হবে। মালতীরা আবার যুদ্ধবিরোধীও, সে আবার অন্যমনস্ক হয়ে গেল। যুদ্ধ, এই শব্দটাকে অবলম্বন করে তার মন এদিক ওদিক খানিকটা হাতড়ে চলে তারপর এই ধারণাটায় পৌঁছল, আবার যুদ্ধ বাঁধবে নাকি। কিন্তু এটা তার মনের ঈপ্সিত বিষয় নয়। হাই উঠল তার। তারপর সে চিন্তা করল, হাঁ, যুদ্ধ কাকে বলে তা সে জানে। জানাটা খুব ঘনিষ্ঠই বলতে হবে, কিন্তু অনেক অতীতের ব্যাপার, তখনকার বেদনাকালের অনেক বাধা পার হতে হতে ক্লান্ত, নিরুত্তাপ। 17 বছর হলো, কম করেও তখন 16 ছিল তার, এখন সে উত্তর 30। তখন নিশ্চয়ই মুখে এমন মেছে তার দাঁত ছিল না। শরীরও হালকা ছিল, হালকা এবং নমনীয়, কিন্তু দুর্বল নয়। দুর্বল হলে সে টিকে যেত না। তার দিদিকে নিশ্চয়ই তার চাইতে মজবুত দেখাতো, কিংবা উপমাটাই যেন সত্য হতে পারে। বাধা বিপত্তিকে সে এড়িয়ে এড়িয়ে চলেছে, তাদের সম্মুখে নুয়ে নুয়ে পড়েছে বলেই সে বাংলাদেশে পৌঁছতে পেরেছিল। দিদি পারেনি, রেঙ্গুন থেকে বজ্রযোগিনী। দুঃখ নয়, শোক করেও লাভ নেই, এ তো অতীত। কিংবা তারপরে আরও অনেক ঘটনা ঘটেছে যার প্রখর স্পর্শের তুলনায় সেই রেঙ্গুন বজ্রযোগিনীর প্রতিটি পদক্ষেপের রুদ্ধ নিঃশ্বাস আকুতিগুলি মনে আর দাগ কাটে না যেন। যুদ্ধ বই কি, সে খবরের কাগজ থেকে যুদ্ধের খবর সংগ্রহ করত আর বাবার মুখেও শুনত। তারপর তার বাবা বললেন একদিন, তোমরা কালই যাচ্ছ, তুমি, তোমার দিদি আর ভুবন। বাবা থেকে গিয়েছিলেন কাঠের কারবার দেখার জন্যই, কিংবা বোধহয় তাঁর মনে হয়েছিল একবার বেরিয়ে এলে আর ফেরা যাবে না। হয়তো তার স্ত্রীর স্মৃতির সঙ্গে জড়ানো বাড়িটাকে ত্যাগ করবার ইচ্ছা ছিল না। ত্যাগ করতেও হয়নি। খারাপ সংবাদের যথাস্থানে পৌঁছে যাওয়ার অদ্ভুত ক্ষমতাই যেন প্রমাণিত হলো। মিত্রপক্ষ রেঙ্গুন দখল করার চেষ্টায় যেসব বোমা ফেলেছিল তাতেই বাড়ির সমেত তিনি নিঃশেষ হয়েছেন। সে যাই হোক, তার বাবা বলেছিলেন, কালই যাচ্ছ তোমরা। আর বলবার সময় তার বাবার মুখটা কেমন দেখিয়েছিল তাও মনে আছে তার। কিংবা বলা যায় তার বাবার সেই ভঙ্গিটাই একমাত্র যা মন ধরে রাখতে পেরেছে। খর করে একটা না একটা শব্দ হচ্ছে, ঠিক তাই। এর আগের দুবারেও এমন হয়েছিল। হাসি ফুটবে যেন তার মুখে। এ শহরে বোধহয় এটাই একমাত্র এক্কা গাড়ি। মাল টানে বড় বড় কয়েকটি চ্যাপ্টা চাংড়ি, পান হতে পারে কিংবা শাকসবজি। চাবুকের ডাঁটটা চলন্ত চাকায় ওর কাঠে বাঁধিয়ে ওই শব্দটা তৈরি করছে চালক, উদ্দেশ্য পথচারীকে জানিয়ে দেয়া। কিন্তু মনে হয় সে যেন মনের স্ফূর্তিই প্রকাশ করছে। গতি গতি, অন্যমনস্ক হয়ে গেল বিমি, যেন গতির দোলাটা লাগলো তার স্মৃতির আধারে। তবু সে ভাবল, গাড়িটা বোধহয় নিয়মিতভাবেই যাওয়া আসা করে, তার সময়েরও বোধহয় ঠিক আছে। তার তা যদি থাকে তবে এখন উঠতে হয়, কারণ এর আগের দিন এক কাটা চলে যাবার পরে উঠে বাসায় পৌঁছে সে দেখেছিল ভুবনবাবু স্কুল থেকে ফিরে বিষণ্ণ মুখে তার অপেক্ষা করছে। কি দরকার, কেন বিষণ্ণ হয়? উঠে দাঁড়ালো সে। এবার রাজপথ পার হতে হবে।
এখন আর তেমন নির্জন নেই যেমন ছিল দুপুরে। তার এদিকে আসবার সময় দুপুরের স্তব্ধতার পরে আবার চলাচল শুরু হয়েছে। সংকোচের মতো কিছু একটা অনুভব করল সে। তারপর রাস্তাটা পার হলো। সংকোচ নয় ঠিক, সংকোচ অনুভব করা উচিত এই সংকীর্ণ করে আনা বোধটাই যেন। এ পথটা নির্জন থাকার কথা নয়। সে জানে এটা জাতীয় মহাপথ। পূব দিকে এগিয়ে গিয়ে এটা মিশেছে সেই চীনে যাবার পথে। সে যখন বজ্রযোগিনীর দিকে আসছিল তখন এ পথ এমন মসৃণ হয়ে কোথাও ছিল না। থাকলে যাক সে কথা, এটা একটা বিখ্যাত তেমাথা হতে পারত। পূব পশ্চিমে কালো পিচ ঢালা রাজপথ, উত্তর দক্ষিণে রেলের লোহা পাতা, লোহার পাশে চুরির মতো সেকালের লাল সুরকির রাস্তা এখনো কোথাও কোথাও চোখে পড়ে। তখনকার দিনে এই অঞ্চলের মানুষদের উত্তর দক্ষিণেই ঝোঁক ছিল। পূব পশ্চিমে ছিল মাটি ঢাকা গেও সড়ক। উত্তর দক্ষিণের ঝোঁকটা হঠাৎ কেটে গেছে মানুষের। দক্ষিণ দিকে আরও 8-10 মাইল পর্যন্ত রেলপথ গেছে। তারপরও কিছু দূর লোহার পাটিপাতা আছে, জঙ্গলে ধারা হারিয়ে যাওয়া নদীর মতো। ওধারে এখন পাকিস্তান, অন্য দেশ। উত্তর দিকের খবরও সে জানে। রেলপথ সেদিকে অনেক বাঁক নিয়ে ক্যাঁচ ক্যাঁচ করতে করতে পাহাড়ি ঢালু বেয়ে উঠতে থাকে। কয়েকটি চা বাগানের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে এক মহকুমার শহরে। আগে মানুষ যেত উত্তর দক্ষিণে, এখন তার দেখা ট্রেনটা উত্তরের চা বাগান থেকেই আসছিল। সংকোচ হওয়ার তেমন কিছু নেই ভেবে দেখতে গেলে। আর এখন তো নয়ই, কারণ সে ইতিমধ্যেই নিজেদের পাড়ায় পৌঁছে গেছে। নিজের পাড়ায় মেয়েরা এ বাড়ি ও বাড়ি গিয়েই থাকে। রাজপথ ডিঙিয়ে ওপারে যাওয়াটা অবশ্য কেন গিয়েছিল সে, এরকম প্রশ্নটা এখানে আবার উঠতে পারে। কিছুদিন আগেও এটা অনাবাদি নিচু জমি ছিল। সেখানে একদল বাস্তুহারা এসে বাস করছে। ওপারের ওই রৌদ্রতপ্ত প্রান্তর থেকে এসে এদিকের স্যাঁতসেঁতে ভাবটাই প্রথমে অনুভবে ধরা দেয়, সমগ্র পল্লীটা সম্বন্ধে সচেতন করে তোলে। চিরস্থায়ীভাবে বসবাস করার চেষ্টায় যে কোনো উপকরণে ঘর তুলেছে। খড়, গোলপাতা, খোলা, ঢেউতোলা টিন, কত কি দিয়েই মানুষ ঘর তোলে। কিন্তু গাছের ছাল, এদিকে একটা প্লাইউড তৈরির কারখানা আছে, সেখানে তাদের পরিত্যক্ত কাঠের পাত কিনতে পাওয়া যায়। গাছের ছাল বলতে পারো এ পল্লীটিতে তাও ব্যবহৃত। ঘন সন্নিবিষ্ট ঘরগুলি আর গাছ। চিন্তাশীল মানুষের মনে হতে পারে এ পল্লীতে ইতিমধ্যে পুরাতন তত্ত্বের রোগবীজ সংক্রামিত, নতুন আর কি হবে। এদিক ওদিকের গ্রামে যা ছিল এবং আছে বড়জোর তাই গড়ে উঠতে পারে, আর তা থেকে দূরে সরে যাবার উপায়ও নেই। তেমনই সব, শুধু বোধহয় কতগুলি ব্যাপারে সংকোচ কিছু কেটে গেছে। সংকোচ নাকি কথাটা। একটা উদাহরণ মনে এলো তার। বজ্রযোগিনীতে গরিব ছিল, মধ্যবিত্ত ছিল, অভাব ছিল, কিন্তু নিজের অভাবকে মানুষ নিজের মধ্যেই রাখত। তাকে দোকানের মতো সাজিয়ে বা পথে তাদের মিছিলের মতো চালিয়ে নিয়ে বেড়ানোর কথা কেউ ভাবত না যেন। দেখা হলে কেমন আছো, এর উত্তর ভালোই আছি বলতো লোকে। এখন অচেনা লোকও যদি কুশল প্রশ্ন করে তার উত্তরে তবে আর বলেন কেন, ক্যাশডোল বন্ধ, দিন চলে না, বড় দুঃখে আছি ইত্যাদি বলার একটা রেওয়াজ চালু হয়েছে। তখন সংকোচ ছিল। কোনটা স্বাভাবিক এমন অনেক উদাহরণই তুলে ধরা যায়। মেয়েদের পথে বেরোনোর দ্বিধা তার মধ্যে একটি। এই অঞ্চলটা যে শহরের উপান্ত, তার পথে পথে এই বাস্তুহারা পল্লীর অনেক মেয়ের সঙ্গেই তোমার দেখা হয়ে যেতে পারে। এই জায়গাটায় একটু চিন্তা করতে হলো তাকে। আগে সরকারের দপ্তর থেকে আগাম টাকা আদায় করা, মেয়েকে কোনো অবৈতনিক বিদ্যালয়ে ভর্তি করার চেষ্টা বা তেমনই সব উদ্দেশ্যে তারা ঘুরে বেড়াতো।
এখন গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ের মতো যদি হয়, বলা যায় রাজনীতি করে। রাজনীতি দলের হয়ে চাঁদার কৌটা নিয়ে বেড়ানোকে রাজনীতিই বলা যেতে পারে। সেনখুড়োর মেজ মেয়ের মতো যদি তানপুরা নিয়ে ঘোরা হয়, তবে তার উদ্দেশ্য বোঝা যায়। কিন্তু অভ্যেস বলা যেতে পারে। 47 থেকে 55 এদের অনেকেই পথে পথে ঘুরছে। 8 বছরের অভ্যাস কাটিয়ে উঠতে পারছে না তার পরের 4 বৎসরে। অভ্যাস, অভিজ্ঞতাও বলতে পারো। বিমলারও আছে সেসব। বোধহয় সে বিব্রত বোধ করল, তার ভ্রু দুটি কুঞ্চিত হলো। বিরক্তির সময় যেমন হয়, কাছাকাছি কিন্তু পৃথক মনোভাবের ফলে একই রকমের রেখা পড়ে নাকি মুখে। ভাব প্রকাশের এই ব্যাপারটাও ঠিকমতো অধিকারে আসেনি মানুষের। বিশ্রী লাগা, অনির্দিষ্টভাবে অনেক কিছুই, এই স্যাঁতস্যাঁতে ভাবটাও। এত গাছ না লাগালে মানুষ বাস করে তা কি জানা যেত না? এটা নিচু জায়গা, বছরে 4 মাস জলে ডুবে থাকতো। বাঁধ দেওয়া হয়েছে, নালা কাটা হয়েছে ওদিকে, তাই জল আসে না। কিন্তু স্যাঁতস্যাঁতে ভাবটা শুকায়নি। দণ্ডকারণ্যেও অবশ্য অনেক গাছপালাই থাকবে, তা হলেও না, বরং গাছপালা থাকবে না। অরণ্য কি আর থাকবে? গাছপালা উড়িয়ে ফর্দাফাই করে শহর বসবে, ট্র্যাক্টর দিয়ে চাষের ব্যবস্থা হবে। আর তা যদি হয়, বুলডোজার দিয়ে জঙ্গল উড়িয়ে দিতে কি আপত্তি দিচ্ছে? নিরাবরণ কুমারী উর্বরতা নতুন হয়ে ওঠাও যেন এমন একটি আবেগই তখন বিরাজ করতে থাকে। নিজের বাসায় পৌঁছে সে বারান্দায় উঠে দাঁড়ালো। ভুবনবাবু আসেনি। ভালোই হয়েছে, এবার সে একটা কাজ করবে, বিছানাও পাতবে না, চুলও আঁচড়াবে না। কারণ সে নামের উপযুক্ত একমাত্রটি ভুবনবাবুর শয্যা পাতাই থাকে। স্কুলে যাওয়ার আগে নিজের টানটন করে রেখে যায়, আর চুল আঁচড়ানোটা সে প্রায় ছেড়েই দিয়েছে। ভুবনবাবু স্কুলে গেলে সে স্নান করে, তার আগে কিছুক্ষণ আঙুল চালিয়ে চালিয়ে জট খুলে দেয় চুলে। সে কাজটা সে করতে চায়, তা হচ্ছে আয়না দিয়ে নিজের মুখটাকে একবার দেখা। আগ্রহটা যে কেন হলো তা সে নিজেই বুঝতে পারছে না। অথচ অনেক দিন, অন্তত মাস 6 যা হয়নি তা হলো। সে নিজের মুখ দেখল, নাকটা টিকল ছোট। নাকের বাঁ দিকে উপরের ঠোঁটের উপরে তিলটা যেন আগের চাইতেও বড় হয়েছে। 2 গালেই কিছু কিছু মেছে তার দাগ পড়েছে। গায়ের রং 3 বছর আগে যেরকম দাঁড়িয়েছিল তার তুলনায় যেন কিছু পরিষ্কার হয়েছে আবার। তা বলে 15-16 বছর আগে যা ছিল তার সঙ্গে কোনো তুলনাই চলে না। সে কথা বলতে গেলে এও বলতে হবে 3-4 বছর আগে হঠাৎ যেমন বুড়িয়ে উঠছিল, সে তার তুলনায় এখন তাকে তরুণতর দেখাচ্ছে। অন্তত সেই চোয়াল প্রকাশ পাওয়া চেহারাটা আর নেই। কিন্তু চোখের কোলের সেই ক্লান্তির কালিটা লেগেই আছে। আর মুখের চেহারা তরুণতর হলেও কানের পাশে 2-3টি সাদা চুল চিকচিক করছে। আর চোখের দিকে চাইতেই সে দুটি টলমল করে উঠল আয়নায়। তার চোখের মণি কালো নয়, নীলও বলা যায় না তাকে, ফিরোজা বরং। সূর্যের আলো কখন কিভাবে ধরছে তা যেন মণি দুটির দিকে চাইলে বোঝা যাবে, যেন আলো ধরে তারা বদলায়। এ মণি দুটি নিয়ে তাকে কম নাকাল হতে হয়নি। রেঙ্গুনে থাকবার সময় বজ্রযোগিনীর কোনো স্মৃতিই প্রায় তার ছিল না। বিদেশ যাবার সময় এত কম বয়স ছিল তার, কিন্তু তার সেই অপরিণত মনের শৈশব স্মৃতির যে 2-1টি রেখা ছিল, তার মধ্যেও একটি তার চোখ সম্বন্ধে। গ্রামের এক প্রতিবেশী বৃদ্ধা তার মাকে বলেছিল, এ চোখ তো ভালো নয়। কেন? বেশ চোখ তো। না বাছা, স্বামী টেকে না এমন সব মেয়ের। আয়নায় চোখ দুটি টলমল করে উঠল আবার।
যেন মণি দুটির পেছন থেকে কেউ চঞ্চল হয়ে কোনো প্রশ্ন করতে চায়। বারেকের জন্য দৃষ্টিটা কঠিন হয়ে উঠল। সোনার দুটি তারের মতো সূক্ষ্ম রেখা দেখালো মণি দুটিকে। তারপর বোধহয় এক দৃষ্টিতে চেয়ে থাকার জন্যই সজল হলো। আয়নাটা নামিয়ে রেখে ভুবনবাবুর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে পৌঁছানোর আগে সে একবার বাইরে তাকালো। কালো রাজপথটা চোখে পড়ল, আর তার ওপারের প্রান্তরটার একাংশ। নিজের ছোট ঘরখানার ঠিক মাঝখানটিতে দাঁড়িয়ে সে ভাবল, দণ্ডকারণ্য খারাপ হতে গেল কেন? খারাপই যে হবে তার কি প্রমাণ? গাঙ্গুলি মশাইয়ের বড় মেয়ে মালতী বলে বটে, তার কথা ধরতে হলে বলতে হয় ভালোও নয় মন্দও নয়, এর চাইতে মন্দ আর কি হবে? কিন্তু নীতিটা দেখতে হবে তো। সমস্যার সমাধান করতে পারছি না, কাজেই ওদের সরিয়ে ফেলো চোখের সামনে থেকে। কিন্তু এগুলি তার মুখের কথা নয়, সে কথা ঝাঁঝালো। বাম দক্ষিণকে অবলম্বন করে ঝাঁঝ থাকে অনেক। কি ভাবছি ভেবেই বা কি লাভ? আর ঘরের ঠিক মাঝখানে এমনই কেউ দাঁড়ায় নাকি? হলোই বা নিজের ঘর, কেউ দেখলে কি ভাবে? তার চাইতে জানলার গোড়ায় দেয়াল ঘেঁষে কিছু দেখার মতো করে দাঁড়ানো কিংবা চৌকির উপরে বিশ্রামের ভঙ্গিতে বসা ভালো। এমনি এমনি কি আর কোনো কাজ হয় না? যুক্তি থাকবেই এমন কি কথা আছে? সব কাজে যুক্তি থাকে না। সে যে গিয়েছিল এবং 1 সপ্তাহে এই তৃতীয়বার, তা তো মিথ্যা নয়। যুক্তি দিতে গেলে তা টিকছে না কেন? ঘরটা স্যাঁতস্যাঁতে, মরণ। রোদ পেরোনোর আর জায়গা নেই। রেলগাড়ি যাওয়া দেখতে উত্তর না দিলেও চলে, যুক্তি দিতেই হবে তার কি মানে আছে? আর প্রশ্নই বা করছে কে? নিজের ডান হাতটা বাঁ হাতের উপরে রাখল সে। ডান হাতটা এখন একটু একটু মাংস লেগেছে আবার, কিন্তু শিরা ঢাকেনি। ও আর কোনোদিন ঢাকবেও না, একেবারে আগের মতো। তা হয় না। জেলে বউকে অবশ্য জিজ্ঞাসা করা যেত সে যাবে কি না। যাবেই, সকলকেই যেতে হবে। আর গেলে হয়তো ভালো হবে। নিজেই বুঝতে পারছে না কেন সে গিয়েছিল। হয় বলতে হয় এটা একটা অযৌক্তিক ব্যাপার, কিংবা তেমন একটা ব্যাপার যা যুক্তি দিয়ে মাপতে গেলে নিরর্থক। বুকের ভেতরে গরম কি একটা বোধ হয় বটে, কিন্তু সেটার কোনো নাম আছে কি না মনে পড়ছে না। নাম নেই বোধ হয়। দেখো দেখি, পাড়ার লোক স্কুল মাস্টারের বউ বলে তাকে খাতির না করলেও একেবারে অগ্রাহ্য করতে পারে না। কিন্তু এখন বসে থাকলে হবে না, চায়ের জলটল করতে হবে। ইতিমধ্যে আলো জ্বালিয়েছে সে। ভুবনবাবুর ঘরের টেবিলে সেটা জ্বলছে, তার নিজের ঘরে আলো জ্বালায় না। প্রয়োজন মতো রান্নাঘরের কুপিটায় কাজ সেরে নেয়। পয়সার কিছু সাশ্রয় হয়। তার ফলে সন্ধ্যার পর থেকে বাড়িটার অন্যত্র চাঁদের আলোই একমাত্র আলো হতে পারে। কিন্তু কদিনই বা চাঁদ ওঠে, এতে তার খুব একটা অসুবিধাও হয় না। ভুবনবাবুর সাড়া পাওয়া গেল। খবরের কাগজ নিয়েই ফিরেছে সে। এবার সে কাগজ নিয়ে বসবে, খুঁটিয়ে খুঁটিয়ে আদ্যন্ত পড়বে। রাত 10টা পর্যন্ত পড়া চলে। তারপরে আহারের ব্যবস্থা। বিশেষ করে এই মাসে আহারের ব্যবস্থাটা খুব সাদাসিধে। এটা বহাল করেছে বিমলা নিজেই। ভুবনবাবু একটা 1000 টাকার পলিসি করেছে, কাগজখানা তার হাতে দিয়ে ভুবনবাবু বলেছিল, রাখো। কি এটা? ভুবনবাবু একটু ইতস্তত করে বলেছিল, মানুষের শরীর। আমার কিছু একটা হলে এটা তোমার কাজে লাগবে। মনে হয়েছিল কিছু একটা বলা দরকার, কিন্তু একটা কথাও না বলে সে পলিসির কাগজখানা হাতে করে দাঁড়িয়ে রইল। ভুবনবাবুও যেন বলবার কথা আর খুঁজে পেল না। বিমলা পলিসিটা নিয়ে তার বিছানার নিচে রেখে দিয়েছিল, এখন হয়তো সেখানেই আছে। ভুবনবাবু নিজের উপার্জনের অর্থ খুশি মতো খরচ করতে পারে, কিন্তু উপার্জনের মোট অঙ্কটা
এমন কিছু নয়, এবং সে টাকা থেকেই বাড়িটা তুলবার সময় সরকার যে ধার দিয়েছিল তা শোধ করতে হয়, সংসারও চালাতে হয়। পলিসির কথাটা ভুবনবাবু আগে তাকে বললে হয়তো সে নিষেধ করত, তা হয়নি। কিন্তু ধার বাড়বে এতে। যদি সংসারের অনিবার্য কোনো কোনো খরচকেই নিবারণ না করা হয়, অজ্ঞতা রাত্রির আহারকে আরও সাদাসিধে করতে হয়েছে। আর এটা নতুনও নয়, ভুবনবাবুর এই ভবিষ্যৎ চিন্তা। বজ্রযোগিনীতে যখন তারা অবশেষে পৌঁছেছিল, ঠিক তখনই কোনো বিশেষ বিষয়ে চিন্তা করার মতো অবস্থা ছিল না। একটা আদিম অবস্থায় যেন তারা পৌঁছে গিয়েছিল। রাত্রির নিদ্রা এবং দিনমানের আহার এছাড়া অন্তত 1 সপ্তাহ তারা কিছুই ভাবেনি। গায়ে জ্বর, হাতে পায়ে ঘা, ক্লান্তির কথা বলে লাভ নেই, কারণ সে মুহ্যমান অবস্থাকে বোঝাতে ক্লান্তি কথাটা বেশ কিছু অগভীর। প্রায় 1 সপ্তাহ পরে তারা কেঁদেছিল। ক্ষতিটা কার বেশি? যাই হোক, শোক পর্বটা একসময় শেষ হয়েছিল, আর তার কিছু পরে ভুবনবাবু ভবিষ্যতের কথা বলেছিল। অনেক পুরনো কথা, নাড়াচাড়া করে লাভ নেই, কিন্তু কতগুলি কথা আছে যা ঘুরে ঘুরে মনে আসে, কিছুক্ষণ থেকে আবার কিছুক্ষণের জন্য বিদায় নেয়। ভুবনবাবুর পরিচ্ছন্ন ভবিষ্যৎ চিন্তা একটা প্রস্তাবের রূপ নিয়ে এসেছিল। বিমল, তোমার বিয়ের ব্যবস্থা করতে হয়। বিয়ে? কেন? বিয়ে হয় মানুষের। আমার হয়েছিল, তোমার দিদির হয়েছিল। তা হয়েছিল, পাত্র খোঁজ করছি। রান্না নিয়ে ব্যস্ত ছিল তখন বিমলা। পরে বলবো বলে সে চলে গিয়েছিল। রাত্রির রান্না শেষ করে হেসেল থেকে বেরিয়ে এসে ভুবনবাবুর কাছে গিয়েছিল। তখন ভুবনবাবু স্কুল মাস্টারি করত না। পৈতৃক জমি জমার যা অনুপস্থিতিতে নষ্ট হতে বসেছিল তা আবার গুছিয়ে নিচ্ছিল। এখন খাবে নাকি? একটু পরে হোক। ভুবনবাবুর চৌকির কাছেই একটা চেয়ার টেনে নিয়ে বসেছিল সে। বিমলাই বলল, আমার পিতৃবংশের খোঁজ খবর নেওয়ার কথা ছিল, নিয়েছিলাম। এত ছোট উত্তর? তাঁরা মানে তোমার জ্যাঠামশাই এবং কাকা, তাঁরা অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ। আর আমরা কি খ্রিস্টান? তা অবশ্যই নয়। তবে ধরো, আহার বিহার ধরন ধারণ আমরা খানিকটা পৃথক হয়ে পড়েছি বলা যেতে পারে। রেঙ্গুনে খানার টেবিলে বসতেই আমরা অভ্যস্ত ছিলাম। এখানেও আহারটা আমাদের খুব সাত্ত্বিক নয়। আর ওই ছবিটার কথাই ধরো, ইলাস্ট্রেটেড উইকলিতে অনেক ছবি ছিল, তার মধ্যে থেকে যিশুর ক্রসে আরোহণের ছবিটা কেন তোমার পছন্দ হলো? ছবিটার জ্যামিতিক গঠন পদ্ধতি কিংবা কালোর প্রাধান্যই তোমার ভালো লেগেছে বলে মনে হয় না? তাহলে আমরা খ্রিস্টানি, হেসেছিল বিমি। আর কি? আর তোমার বিয়েটা দেওয়া দরকার। সে সম্বন্ধেও কিছু বলেছেন নাকি? তা বলেছেন, তোমাদের সেই গ্রামেই একটা ভালো পাত্র আছে। কি করে পাত্র? ছি, নিজের বিয়ের কথায়। তা বটে, হাসল বিমলা। চিঠিটা দাও ভুবনবাবু, পড়ে নিই, আলাপ না করেই বুঝতে পারবো। না। কি যে ভাবো তুমি আমাকে! 18 বছর বয়স হলো এবার। তাছাড়া যে মেয়ে রেঙ্গুন থেকে পায়ে হেঁটে হেঁটে বাংলায় আসতে পারে, সে অনেক দূর যেতে পারে। 18 বয়সের কথাই। ভুবনবাবু বিমলার মুখের দিকে চেয়ে চেয়ে বলল, তাছাড়া তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। এক ঝলক রক্ত উঠল কানের গোড়া অবধি। কথাটা একেবারে মিথ্যে নয়। এই বলে বিমলা চেয়ার ছেড়ে ভুবনবাবুর পাশে গিয়ে বসল। কিন্তু গ্রামের পক্ষে যা নতুন, এই কাচের সার্সি বসানো 2খানা ঘর তুলেছ তুমি, এগুলো একটু পুরনো না হলে ছেড়ে যেতে আমার ভালো লাগবে না। তুমি কি আমাকে বিয়ে করবে? কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গিয়েছিল বিমলা। মনের একটা গোলমেলে অবস্থা।
অবশেষে দাঁড়িয়ে উঠে বলেছিল, রান্না চুরিয়ে দিয়ে আর লাভ কি হবে, খেতে দেই, বিয়ে আর নতুন কি দেবে এনে, সংসার দুজন মিলেই তো করছি। কিন্তু ওটা একটা কথার কথা। সেদিন রাত্রিতে নিজের ঘরে শুয়ে শুয়ে বিমলা ভেবেছিল দুজনের পার্টনারশিপে একটা সংসার চালানো আর স্বামী স্ত্রীর সম্বন্ধে উত্তীর্ণ হওয়া এক কথা নয়। তা বুঝবার বয়স তার হয়েছিল বই কি। নিঃসঙ্গ শয্যায় সে থরথর করে কেঁপে উঠেছিল। এক রাত্রি নয়, অনেক রাত্রি সে ভেবেছে। চিন্তার সুযোগ ছিল, এখন যেমন তখনও তেমনি। কাছে থেকেও পৃথক থাকা সম্ভব ছিল বলেই তা হয়তো সম্ভব হয়েছে। অন্ধকার উঠোনের ওপারে রান্নাঘরের দাওয়ায় কুপিটাও ধোঁয়াচ্ছে। ভুবনবাবুর ঘরের আলোটা বারান্দা পর্যন্ত এসে পড়তে পারত, কিন্তু তার বদলে ভুবনবাবুর ছায়াটাই এসে পড়েছে। রান্নাঘরে উনুনে আঁচ দিতে না গিয়ে সে বরং ভুবনবাবুর ঘরে গিয়ে ঢুকল। বসতে দাও। ভুবনবাবু কাগজটা একপাশে সরিয়ে কিছুক্ষণ বিমলার মুখের দিকে তাকালো, তারপর আবার কাগজেই মন দিল। শরীর কি রকম আছে তা মন্দ নয়, কাগজে কি খবর? সেই পুরনো খবর, দণ্ডকারণ্য। কাগজের পৃষ্ঠা উল্টালো ভুবনবাবু। বিমলা বলল, তোমার এবার বছর 43 হলো ভুবনবাবু। কিছু একটা হয়েছে কেন? তখনও আমাদের বয়সের বছর 10 তফাৎ ছিল। তোমার যখন 10 বছর, আমার বয়স তোমার বয়সে দ্বিগুণ ছিল। রসিকতা করল ভুবনবাবু স্কুল মাস্টারের ভাষায়। রসিকতায় পাশ কাটিয়ে ভুবনবাবুকে দেখে এখন প্রথমেই যা মনে হয় ডাক্তারি ভাষায় তাকে রক্তহীনতা বলে। স্বল্পাহারী, স্বল্পভাষী, অনুষ্ণ একটি ব্যক্তি, এই লোকটি যে রেঙ্গুন বজ্রযোগিনীর পথে পাড়ি দিয়েছিল তা বিশ্বাস হয় না। কিংবা এমন হতে পারে সেবার পাড়ি জমাতে গিয়েই তার সারবস্তু নিঃশেষ হয়ে গেছে। আর সারবস্তু নিঃশেষ হলেই মানুষ থেমে যায় না। বিমি লক্ষ্য করে এই সিদ্ধান্তে পৌঁছল, ভুবনবাবু একসময় সুপুরুষ ছিল এবং যদি কেউ অপক্ষপাতী দৃষ্টিতে যাচাই করে এখনও তাকে রূপবান বলবে। বিমলা বলল, আমরা অদ্ভুতভাবে স্বাধীন হয়ে গেছি। ভুবনবাবু, তা কি লক্ষ্য করেছ? আমার চাকরি সত্ত্বেও? আরে না, ওদিকে যেও না। সে স্বাধীনতা বনে জঙ্গলেও পাওয়ার পথ নেই। জঙ্গলের কুটির তোলার জায়গা, কুটির বাঁধার গোলপাতা বা বুনো ঘাস সবই সরকারের। আমি বলছি আমার এবং তোমার ব্যাপার। আমার সেই সতর্ক জ্যাঠামশাইদের আর কোনো পাত্তা নেই। এই দুজনে আছি, কারো কিছু বলার নেই। বলল ভুবনবাবু। অস্বস্তি বোধ হচ্ছে তোমার? আলাপটা চালিয়ে যেতে চাও নাকি? ভুবনবাবুর এটা একটা অদ্ভুত ধরনের হাসি, ব্যক্তিগত বৈশিষ্ট্য বলা যায়। বন্ধ করলুম। কাগজের পৃষ্ঠা উল্টালো ভুবনবাবু। আজ একটু রান্না করি রাত্রিতে, রোজকার মতো নয়, বলল বিমি। কি হবে? মুদিখানায় ধার হবে না? বিমি হাসল। মাঝে মাঝে স্বাদ বদলে নেওয়া ভালো। কেউ তোমাকে মুদিখানার ধার করতেও নিষেধ করেনি, স্বাদ বদলাতেও না। তুমিই নিষেধ করেছ সন্ধ্যাবেলার ছাত্র পড়াতে। সে তো অনেক দিন আগে বলেছিল, এখন তাহলে আপত্তি নেই। বিমলা মনের মধ্যে তলিয়ে দেখল, কি আপত্তি? মন্দ কি? নয় কয়েকটা টাকাই আসবে। কিন্তু এখন আপত্তি নেই ভাবতে গিয়ে তখন কেন আপত্তি করেছিল সেই যুক্তিগুলি খুঁজল সে, মনে এলো না। তার বদলে বরং সেই সময়ে সেই অনুভব লোকে যুক্তিহীন অবস্থায় কিছুক্ষণের জন্য সে পৌঁছে গেল। যুক্তি থাকলে এগোনো যায়, শুধু অনুভব পাক খেতে থাকে। বিমলা বলল, তখন তোমার শরীর ভালো ছিল না। তা হবে,
তা হবে যে নয় এটা বিমলা জানি, শুধু বোঝা গেল এই মিথ্যেটার আবরণ ভুবনবাবুর কাছেও স্বচ্ছ। কিন্তু সাধারণত তাই হয়ে থাকে। উপার্জনক্ষম পুরুষটির স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই গৃহকর্ত্রীরা এমন সব নিষেধাত্মক অনুরোধ করে, তাদের অনুকরণ। হাতের কাছে কথা থাকে না, কথা খুঁজেই আনতে হয়। হঠাৎ যেন খোঁজবার মেজাজটাই নষ্ট হয়ে গেল। বিমলা বলল, বসে থাকতে অন্য দিনের চাইতে ভালো রান্না হবে না, যাই। রান্নাঘরের দিকে যেতে যেতে সে ভাবল, আর যাই হোক, নিষেধটার মধ্যে ভুবনবাবুর স্বাস্থ্যের জন্য দুর্ভাবনা ছিল না, কিন্তু কিছু তো ছিল। যা ছিল বললে সত্য বলা হবে, সেটাই যে মিথ্যা সে তো ভুবনবাবুর নবরা নয় যে সন্ধ্যায় বিশ্রামের ক্ষণ উপভোগ করার জন্যই ভুবনবাবুকে বাইরে না যেতে অনুরোধ করে থাকবে। কিন্তু তখন এই মিথ্যা একটা আবেগই হয়তো তার ব্যবহার থেকে বুঝে থাকবে ভুবনবাবু, কিংবা তেমনি একটা ঝোঁক তারও এসেছিল কৌতুকের মতো বোধ হয়। উনুনে আঁচ দিয়ে বেরিয়ে এলো বিমি। মিথ্যা বলতে তাকে হচ্ছেই। 5-7 দিন আগেকার কথা, গাঙ্গুলি গিন্নির কানে যত কথা যায় সে বলে তার চাইতেও বেশি। আর গাঙ্গুলি গিন্নির একার কানে যত কথা যায় পাড়ার 5 কানেও তত যায় না। গাঙ্গুলি গিন্নি বলেছিল, রাতে সেদিন তোমাদের বাবুর অসুখ করেছিল। তা করেছিল, এ বয়সে কাজের লোককে পাশে পেতে ইচ্ছা হয়? হয় নাকি কি জানি। বিমি হাসল গাঙ্গুলি গিন্নির উপদেশ দেবার প্রবণতা দেখে। গাঙ্গুলি গিন্নি মনে করল সে তার কথায় রস পেয়েছে। বলল, অবশ্য মাঝে মাঝে রাগ করে অন্য ঘরে শোয়া মন্দ নয়, কিন্তু কষ্ট দিতে নেই পুরুষকে। যতখানি সাবধান হওয়া দরকার তার চাইতে বেশি সাবধান হয়েছিল সে। বলেছিল গত বছর প্লুরেসি হয়েছিল, তারপর ডাক্তার মানা করেছে বুঝি? মাথা নাড়ল বিমলা। সাবধান হওয়ার যুক্তিটা কি মূল্যহীন? কি হতো যদি সে বলতো তারা বিবাহিত নয়? হতো কিছু? এর আগে কখনো কারো কাছে সে বলেনি সে ভুবনবাবুর স্ত্রী। স্ত্রী নয় তাও তো বলেনি। আর মিথ্যাটা নতুনও নয়। গাঙ্গুলি গিন্নিকে যা বলেছিল সেটাতে আচরণটাকে ভাষায় প্রকাশ করার বেশি কিছু নেই। 2 বছর হলো তারা পল্লীতে একই বাড়িতে বাস করছে। যেভাবে দুজন দুজনকে সম্বোধন করে তাতে লোকের এই ধারণা জন্মালে তাকে অযৌক্তিক বলা যায় না। আর ধারণা জন্মাতে দেওয়াতে তার কি আপত্তি ছিল? পুরনো অনুভবকে ঠিক আগের মতো করে ফিরিয়ে আনা যায় না। সে সময়কার বর্ণনা হতে পারে এমন কতগুলি কথা মনে আসে, কিন্তু কথাগুলি যেন পরাগ ঝরে যাওয়া ন্যাড়া কদম ফুলের মতো নিরেট কিছু। অনুভবের কোমল স্পর্শও নেই, সজীবতা দূরের কথা। সে এই বিষয়ে একটা সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছল, কিন্তু তা রাত্রিতে। তার আগে সে আনাজ কুটে উঠে রান্নার জোগাড় করে নিল। দিনের বেলায় যেমন 2-একটা ব্যঞ্জন রান্না করে তা করল। ভুবনবাবুকে খেতে দিয়ে লক্ষ্য করল ভুবনবাবু অন্য রাত্রির তুলনায় তৃপ্তি করেই খেল। দুঃখের মতো কিছু একটা ভুবনবাবুর আহার পাত্রের চারিদিকে ঘোরাফেরা করল। কি হয় যদি ভুবনবাবু আর একটু পরিশ্রম করে তৃপ্তি পায় এ বাড়িটার জন্য? কেন আর তাতে বাধা দেওয়া? অন্যান্য রাত্রির মতো অন্ধকারের কাছে আত্মসমর্পণ না করে সে চিন্তা করল, হলুদমোহনে বন্যা হয়েছিল, কিছুদিন থেকে সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছিল। ক্যাম্পের তাঁবুর ছাদ ফুটো করে জল পড়ছিল। বৃষ্টির তেরচা ছাঁটে কল্পনীয় সব দিকের কানাতের আবরণ দিয়েও জল আসছিল তাঁবুতে। যাকে মেঝে বলে ক্যাম্পের লোকেরা, তাঁবুগুলোর নিচে নিচে সেই স্বল্প পরিসর সিমেন্ট ঢাকা মাটি পায়ে পায়ে কাদায় কাদায় প্যাচ প্যাচে হয়ে উঠল। ক্যাম্পে বর্ষার রূপ এটা। রাত্রি এবং তীরে বসতে শুতে ওই কাদাই গায়ে মাখতে হবে। সহ্য হয়ে গিয়েছিল
যেমন সহ্য হয়ে গিয়েছিল ক্যাম্পের গন্ধ। পৃথিবীর সব কিছু পচতে শুরু করলে তেমন গন্ধ আসতে পারে। রাত্রিতে ক্যাম্পের কেউ ঘুমোতে পারল না। অসুস্থ শিশু কয়েকটিকেও বাপ মায়ের কোলে কিংবা জলে দাঁড়িয়ে কাটাতে হলো। 2-3 বছরের রুগ্ন কৃশ ও নিদ্রাবঞ্চিত শিশুরাও তাদের এক কোমর জলে দাঁড়িয়ে ধুঁকছে। ভোর রাতে একদল লোক উঁচু বলে রাজপথে গিয়ে দাঁড়ালো। তারাই পথিকৃৎ। তাদের দেখা দেখি গোটা ক্যাম্পটাই সড়কের উচ্চতাকে আশ্রয় করল এবং সেখানে দাঁড়িয়ে তারা বুঝতে পারল বন্যা হয়েছে। তাদের ক্যাম্পের অত বড় মাঠটা ডুবে আছে জলে। কি করে ব্যাপারগুলো সম্ভব হলো তা সে জানে না। উদ্বাস্তুরা জানতো সড়কটা ধরে সোজাসুজি চলতে থাকলে কোথাও না কোথাও পৌঁছানো যায়। বুদ্ধিটা তারা নিজেদের মধ্যেই খুঁজে পেয়েছিল। সার বেঁধে উদ্বাস্তুরা চলতে লাগলো। শহরের প্রধান স্কুলের কাছে পৌঁছলে বন্ধ ফটকটার কাছে তারা কিছুক্ষণের জন্য দ্বিধা করেছিল। তারপর 1-2 করে তারের বেড়া ফাঁক করে গলিয়ে স্কুল বাড়িটার ঘরে গিয়ে উঠতে লাগলো। দারোয়ান প্রথমে হাঁ হাঁ করে অধিকার ও ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু জনতার ঘূর্ণমান আবর্তে মিশে গিয়ে নিজের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলার ভয়েই সম্ভবত সে পৃষ্ঠ প্রদর্শন করল। 7 দিন ছিল উদ্বাস্তুরা সেই স্কুলের বাড়িতে। বন্যা নেমে যাওয়ার পরেও 4 দিন স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়েই স্কুল বন্ধ রেখেছিল। আর স্থানীয় মারবাড়ি ত্রাণ সমিতি একটা লঙ্গরখানা খুলেছিল স্কুলের প্রাঙ্গণে। দিনের বেলায় ডাল তরকারি ভাতের একটা মহোৎসব হতো। সন্ধ্যা হতেই বড় বড় বালতি হাতে ওদের লোকেরা ঘরে ঘরে ঘুরত। বালতিতে গরম পাতলা খিচুড়ি, চালের খুদে তৈরি, যার যার প্রয়োজন তাকে দিয়ে যাবে। এই নিয়ে অনেক কৌতুকের ব্যাপার হয়েছিল। দুপুরবেলায় নিছক ভাত তরকারি মোচ্ছবে তাদের অনেকেরই এমন আকণ্ঠ খাওয়া হয়েছে যে অনাহারে অল্পাহারে অভ্যস্ত তাদের শুকিয়ে যাওয়া পাকস্থলিতে রাত্রির খিচুড়ির স্থান ছিল না। কিন্তু হাতের লক্ষ্মী ঠেলবার ভয় ছিল। কালি পড়া কড়াই, তাওয়া, গ্যালাস, থালা বার করে করে সকলেই তারা খিচুড়ি নিল। বিমি নেয়নি। তার এই না নেওয়ার ব্যাপারটাই একটা আলাপের সূত্রপাত করেছিল। আর এই আলাপ যেন ক্লাস 8-এর ঘরখানিকে একটা সমাজবদ্ধ শালীনতার দিকে এগিয়ে দিয়েছিল। দরজার চৌকাঠে ইংরেজিতে ক্লাস 8ই লেখা ছিল। ক্লাস 8-এর ঘরখানি স্কুলের অন্যান্য ঘরের চাইতে বড় ছিল কিনা সে খবর তারা রাখে না। সেই ঘরে তারা 6টি পরিবার আশ্রয় নিয়েছিল। 5-7টি শিশু, 8-9টি স্ত্রীলোক এবং অনুরূপ সংখ্যক পুরুষ। মরণচাঁদ একটা ভাঙা কাঠের তোরঙ্গের উপরে বসে থেলো হুঁকোয় তামাক টানছিল। খিচুড়ির ব্যাপারে তার আগ্রহ দেখানোর কিছু নেই। সে ভার বউ সৌদামণির। বালতি ধরা জোয়ানরা চলে গেলে মরণচাঁদ অনেকটা সময় ইতিউতি করে হঠাৎ বলে বসল, আপনি নিলেন না? কথাটা যে তাকে লক্ষ্য করেই বলা হয়েছে তা বুঝতে পারেনি বিমলা। জেলে বউ বলল, কাকে কও, ওনাকে নাকি? বিমি লক্ষ্য করেছিল ঘরের লোকগুলির দৃষ্টি জেলে বউয়ের কথাকে অনুসরণ করে তার দিকে চেয়ে আছে। বিব্রত হয়ে মুখ নামিয়ে নিয়েছিল সে। কিন্তু বিব্রত হওয়াটা অযৌক্তিক। অনেক দিন কেটেছে তার এদের সঙ্গে। সে বলল, খিদে নেই। তারপর তাদের আলাপটা গড়িয়ে গেল খিচুড়ির দিকে। কবে, কোথায়, কে কিরূপ খিচুড়ি আস্বাদ করেছে পুরুষদেরই আলাপ। মেয়েরাও যোগ দিল। পুরুষরা বড় বড় নিমন্ত্রণের আলাপ করল, আর মেয়েরা কোনো রান্নায় কি ফোড়ন দিতে হয় এমন সময় মরণচাঁদ তার হুঁকো নামিয়ে রেখে বলল, আমাকে সকলে মাথাপিছু 2-2 পয়সা জ্যোতি দাও। কি তাহলে? ভাজা কিনে আনে দিব, খিচুড়ির স্বাদ হবি। পয়সা নিয়ে মরণচাঁদ বাজার থেকে পেঁয়াজ বড়া কিনে এনেছিল। পয়সা সকলে দেয়নি, এবং এও স্মরণীয় যে মরণচাঁদের কাছে 2টি আনা 2টি মোহরের মতো মূল্যবান।
তা সত্ত্বেও সে যা এনেছিল পরিবেশনের সময় সকলকেই সমান করে দিল। অদ্ভুত উদার ভঙ্গি মরণচাঁদের, আর তার ঔদার্যই যেন একটা পূর্ণতার আবহাওয়া এনে দিল। সেই খিচুড়ি খাওয়ার সে কি আনন্দ! মরণচাঁদ যেন তার পুরনো জীবনকে সার্থকভাবে স্পর্শ করেছে তার মনের দিক দিয়ে। হঠাৎ সে বলেছিল বিমিকে, মা ঠাকুরুন, আপনার খাওয়া হলো না? যেন মরণচাঁদ প্রাক্তন পল্লী জীবনের ন্যায় অন্যায় বোধকেও ফিরে পেয়েছে, আর সেই ফিরে পাওয়া যেন একটা নেশার মতো। রাত্রিতে ঘুমানোর আগে আহা, এমন পরিষ্কার পরিচ্ছন্ন চার দেওয়াল, এমন মেঝে, বৃষ্টি নিরোধক এমন ছাদের আবরণ কত যুগ তারা পায়নি। মরণচাঁদ বলল, ভাই সাব, কথা কই একখান, মেয়ে ছাওয়ালরা ঘরে শোক, আর ছোট ছাওয়ালরা আর আমরা পুরুষরা এই বারান্দায়। সকলেই থ হয়ে গিয়েছিল। অবাক হওয়ার মতো কথা, এ ঘরের পরিসরে 6টি পরিবারের থাকা সাধারণের হিসাবে সহজসাধ্য নয়, কিন্তু ক্যাম্পের উদ্বাস্তুরা তা তো পারেই, বরং আনন্দের সঙ্গে পারে। হাত পা ছড়ানোর জায়গাই পেয়েছে তারা। মরণচাঁদের কথায় দ্বিধা করতে লাগলো সকলেই, যেন বহুদিন ভুলে যাওয়া কথা কেউ মনে করে দিয়েছে। ঘরের দেওয়াল ঘেঁষে একটি যুবক বিছানা পাচ্ছিল, বিছানায় যেন তার একটা আকর্ষণ আছে। তার বউ রাস্তার কোলে থালাবাটি ধুতে গিয়েছে। মরণচাঁদের কথায় অন্য পুরুষরা দ্বিধা করছিল, কিন্তু যুবকটি একরোখার মতো তার চটের বিছানা টান টোন করছিল। মরণচাঁদ তাকে হাত ধরে টেনে তুলল, বলল, বাইরে এসো। সে রাত্রিতে এবং তার পরের কয়েক রাত্রি পুরুষরা বাইরে শুয়েছিল। কথাটা বোধহয় শালীনতা বোধ, ভাষাটা ওদের জানার কথা নয়। বহুদিন পরে বিমির মনে হয়েছিল মরণচাঁদের কাণ্ড কারখানা দেখে। বিমি নিজের মাদুরের বিছানাটা বিছিয়ে নিয়েছিল। বহুদিন পরে কতগুলি পরিচিত গুঞ্জনের বদলে অন্য কতগুলি পরিচিত স্বর সে শুনতে পেল। ছেলে মেয়েরা দু একবার কান্নাকাটি করল, কিন্তু ক্যাম্পের সেই প্রকাশ্য চাপা গলার প্রেম নিবেদনের কুৎসিত কামাতুরতা কারো নিদ্রাকে বিঘ্নিত করল না। দরজার কাছে মরণচাঁদ নিজে শুয়েছিল। সে বলল, হয়তো তার বাবার কাছে শিখে থাকবে, প্রয়োজনের সময় সে শিক্ষা কাজও দিচ্ছে। বলল, হরি হরি, তা বিনে আর কি। ওদিক থেকে আরেকটি পুরুষের কণ্ঠ সাড়া দিল। চার দেওয়ালের সাদা চুনকাম করা পরিচ্ছন্নতা যেন মরণচাঁদকে নেশার মতো ধরেছে। বহুদিন পরে বিমলা বড় ভালো ঘুমিয়েছিল। মানুষের ঘুম, চার দেওয়ালের বাইরে আশঙ্কাকে নির্বাসিত রেখে ঘুম। জন্তুর মতো রাত্রির অন্ধকারে আত্মসমর্পণ করে এক কান সজাগ রেখে বিশ্রাম নেওয়া নয়, রাত্রির অন্ধকারের কাছে আত্মসমর্পণ করাই বলা উচিত। তাও বোধহয় কম বলাই হলো। এখনও সে অনুভবটা কোনো কোনো রাত্রিতে স্নায়ুগুলিকে একটা প্রতিরোধ তৈরি করার মতো টনটনে করে রাখে, তেমনি যেন মস্তিষ্ক সজাগ হয়ে থাকে ঘুমের মধ্যেও। এখন আর প্রয়োজন নেই, পাশের ঘরেই ভুবনবাবু। তা সত্ত্বেও অভ্যাস বশেই যেন কোনো কোনো দিন ঘুমোতে যাওয়াকে রাত্রির অন্ধকারের কাছে আত্মসমর্পণ বলে মনে হয়। মনে হয় অন্ধকারের পাতলা আবরণ ছাড়া আর কোনো আড়াল আছে বিপদ থেকে। বিষয়গুলি ঠিক পরে পরে মনে আসে না, এলোমেলো হয়ে যাওয়া চিন্তা। হাঁ, মরণচাঁদরা ফিরে গিয়েছিল ক্যাম্পে। তাদের সেই শালীনতা বোধ, ক্যাম্পে ফিরে তা বোধ হয় আবার অনেক দিনের জন্যই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ক্যাম্প তো চুনকাম করা স্কুল ঘরের দেওয়াল নয় যে মনের ভিতরে তার শুভ্রতার ছায়া পড়বে। কিন্তু বিমি আর ফিরে যায়নি ক্যাম্পে। ভুবনবাবু এসেছিল। আশ্চর্য সে আশা। বিমলাকে খুঁজে পাওয়া আশ্চর্য নয়, কারণ সেই চিঠি দিয়েছিল, ঠিকানা দিয়েছিল চিঠিতে। হলুদমোহন ক্যাম্প, গ্রুপ নম্বর 6, তাঁবু নম্বর 27,
কার্ড নম্বর 587। আশ্চর্য বোধ হয় ভেবে দেখতে গেলে, ততদিন পরেও ভুবনবাবুর সাড়া দেওয়া। এ ভাবনাটা অবশ্য পরে, আশ্চর্য হওয়াটাও পরে। তখন নির্বাক হয়েছিল সে, কি করবে ভেবে পায়নি। কাঁদতে গিয়ে খিলখিল করে হেসে ফেলেছিল। কি আশ্চর্য, কি আশ্চর্য! ভুবনবাবুর গায়ে ধোবা বাড়িতে ধোবা ইস্ত্রি করা ধবধবে পাঞ্জাবি, পরিচ্ছন্ন করে তার দাড়ি কামানো। কি আশ্চর্য, কি আশ্চর্য! মৃদু একটা প্রসাধনের সৌরভ ভুবনবাবুর গায়ে, ভুবনবাবুর হাতে ছোট একটা ব্যাগ, তেমনি ছোট একটা বিছানা। আশ্চর্য, একই জাতের মানুষ সে আর ভুবনবাবু, এই অনুভূতি। আশ্চর্য ততদিন পরে ভুবনবাবুকে তার চিঠি দেওয়াও। হাত ধরে ভুবনবাবুকে টেনে নিয়ে স্কুলের বারান্দায় ছুটতে ছুটতে উঠে গিয়েছিল সে। নিজেকে এবং তাকে সামলানো ছাড়া আর কিছুই করতে পারেনি ভুবনবাবু। সম্বিত পেল সে দরজার কাছে ক্লাস 8-এর ঘরে ঢুকতে গিয়ে। থেমে দাঁড়ালো, পাথর হয়ে গেল। আর মরণচাঁদ অতি সুবিন্যস্ত বেশভূষায় এই বাবুটিকে, তার হাত ধরে দাঁড়ানো বিমলাকে দেখে মাথা নাড়তে লাগলো। মরণচাঁদ করবার মতো একটা কাজ পেয়েছিল। রাস্তার ধারে নামানো ছিল ভুবনবাবুর ব্যাগ আর বিছানা। কুড়িয়ে নিয়ে ভুবনবাবুর কাছে এনে রাখল মরণচাঁদ। মরণচাঁদ যেন ক্লাস 8 বাড়ির কর্তা, মেয়ে জামাই যেন তার সামনে। কিংবা এ উপমায় কি বাহুল্য আছে? এটাও কি মরণচাঁদের পূর্ব অভ্যাস ফিরে পাওয়ার নজির হিসেবে নেওয়া যাবে? গ্রামের জীবনে বাবুদের মালপত্র তার গহনার নৌকা থেকে এমন করে নামিয়ে দিত নাকি? কিংবা দুটি দিকই বোধ হয় অংশত সত্য। বাড়ির কর্তার মতোই আকস্মিক নিরানন্দে গম্ভীর হয়ে গিয়েছিল সে হঠাৎ পাওয়া সুখের মধ্যে। সেদিন রাত্রেই সে দরজার পাশে বিছানো বিছানা থেকে গল্প করেছে এমন মেয়েদের গম্ভীর গলায় নির্দেশ দিয়েছিল চুপ থাক। কারণ সে দেখতে পেয়েছিল বিমি বিছানা না বিছিয়ে দেওয়ালের গায়ে কালো ছায়া ফেলে গালে হাত দিয়ে বসে আছে। কারণ ভুবনবাবু যেমন আকস্মিকভাবে এসেছিল, তেমনি আকস্মিকভাবেই চলে গিয়েছিল। ক্লাস 8-এর ঘরের মধ্যে একবার নজর দিয়ে বিবর্ণ হয়ে গিয়েছিল সে। আর যাবার সময়ে চিরকালের মতো চলে যাবার ভঙ্গিতে তার ব্যাগ ও বিছানা নিয়ে গিয়েছিল। সে রাত্রিটা ঠায় বসে কাটাতে কাটাতে কি ভেবেছিল বিমি? পাশ ফিরল বিমলা, কাঁথাটা গায়ে টেনে দিল। শীত শীত করছে। পারা গেল তো লেপ না বানিয়ে এই শীতটাও চালাতে। ভুবনবাবু রাগই করছিল এ বছরের শীতের গোড়ায় সে আপত্তি করাতে। কিন্তু তার নিজের জন্য লেপ বানানোর বদলে ভুবনবাবুর একটা চাদর হয়েছে। ভুবনবাবু যেভাবে স্কুলের সাময়িক ক্যাম্পে এসেছিল, এখন তার তুলনায় বেশভূষায় অনেক দরিদ্র। কি ভেবেছিল? ভুবনবাবুর চলে যাওয়াটা নয়, অবাক হওয়ার ভাবটাই তখন তার কাটেনি। 3-4 দিনই বোধ হয় তার মনের এই অবস্থাটা ছিল, যে সব দিক দিয়েই অবলুপ্ত হঠাৎ সেই যেন ফিরে এসেছে। আর তার চাইতেও যা অসম্ভব, যেন কালের স্রোতকে পিছিয়ে নিয়ে গেছে সেই পুরনো দিনে তার দিন আবার অবতরণ করবে সেই ভুবনবাবু। রাত্রি শেষে দিন এসেছিল। কি করবে সে? গালে হাত দিয়ে বসে থাকা ততক্ষণে সেই ঘরেও অন্য লোকদের বিব্রত করছে। মারবাড়ি ত্রাণ সমিতির দান তখন আর অবাক করার মতো নতুন নয়। ইতিমধ্যে তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ করছে তারা। কিন্তু সেই আলাপের ফাঁকে ফাঁকে তারা এক একবার থেমে গিয়ে দেখেছে তাকে। উঠে গিয়ে পথের ধারে কলকাতায় সে স্নান করেছিল, তা করে নিদ্রাহীন রাত্রির রুক্ষতাটা গেল। চিন্তা কিছুই পরিচ্ছন্ন হলো না। পায়ে পায়ে চলে পথে বেরিয়ে পড়েছিল সে। ভুবনবাবু আসবার পর থেকে তার আহার হয়নি, রাত্রিতে সে ঘুমোয়নি। এসব কিছুই মনে পড়ল না তার। আবার পথ। হলুদমোহন ক্যাম্পের পাশে এই শহর, পূবমুখী একটা রাস্তা তার সম্মুখে। চলতে গিয়ে মুখে আলো এসে পড়ছে। দুপাশের বাড়িগুলোর ঘুমের জড়তা তখনও ভালো করে কাটেনি।
তার যেন পূর্ব নির্ধারিত একটা গন্তব্য আছে, এমন করে সে পথ চলছে। একটা খেলাও যেন চলেছে তার মনে মনে, এক নিরাপদ যান্ত্রিক খেলাই যেন, এক নির্বোধ যেন বন্ধ গলির এ মাথা ও মাথা করছে কাউকে ছুঁতে চেষ্টা করে করে। পথ একটা বাঁক নিয়েছিল, সূর্যের আলো মুখে না পড়ে বাঁ কাঁধের দিকে লাগছিল। দিক পরিবর্তন করা দরকার, এরকম একটা অনুভব হলো। তারপর আবার সে হেঁটে চলল। শহরের শেষে নদী, দুপুরের কিছু আগে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল বিমলা। রোদ লেগে নদী তীরের বালি ঝকঝক করছে, নদী তরঙ্গগুলি স্ফটিকের মতো আলো চমকাচ্ছে মাছরাঙ্গার ডানায়। বন্যার পরে আবার খেয়া নৌকা এপার ওপার করছে, কিন্তু এ সবই তার মনকে স্পর্শ করে পিছলে পিছলে সরে গেল। এক রুদ্ধ নিঃশ্বাস আকুতি যেন খেয়া খেয়া খেয়া। শূন্যতা আর শূন্যতা। অনেক ঘুরেছিল সে সেদিন। কোথায় যেতে পারত সে? দুপুর যখন পার হচ্ছে, সে তখনও দুপায়ের উপরে। একবার সে আবিষ্কার করল সে কাপড়ের দোকানগুলির মধ্যে এসে পড়েছে। দুদিকে অনেক দোকান, তাদের বেশিরভাগই কাপড়ের। কাপড় কত অজস্র, কত রকমের শাড়িই যে ব্যবহার হয়। দোকানের শোকেসে সাজানো, দোকানের আলমারিতে গোছানো। অবাক অবাক, এ তো কাপড় শাড়ি। এমন শুভ্র, এমন সূচি, এমন মনোহরণ। অন্য পথ ধরল সে। ঘুরে ঘুরে আবার সেই কাপড়ের দোকানের সামনেই সে এসে পড়ল। সে কি তবে ইচ্ছা করেই আবার ঘুরে এলো? কাপড়গুলোই তাকে ঘুরিয়ে আনলো। দূরে যেতে দিচ্ছে না। ভুবনবাবুর পরিচ্ছন্ন বেশভূষার সঙ্গে এই ঘুরে ঘুরে মরার কি যোগ ছিল? সে সময়ের অনুভব এখন আর বোঝা যাবে না। বাজারটা পার হওয়ার আগেই গানের শব্দ কানে এলো। তাকিয়ে দেখল সে পথের ধারে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে একজন গান করছে, আরেকটি মেয়ে নাচছে। দূর থেকে মনে হয়েছিল তারা হয়তো বা বন্যার্তদের জন্য সাহায্য সংগ্রহ করছে, কারণ যে ধরনের নাচ গান হচ্ছিল তার উৎসারিত আনন্দ চিনবার মতো প্রস্তুতি ছিল না তার মনে। বিমলা অন্ধকারের মধ্যে চোখ মেলল। কালো তো একটা রং, অন্ধকারের কোনো রঙই নেই। তার মনে হলো তার ঘরের অন্ধকারটা কাঁপছে। অন্ধকার না সময়। ডান পাটা রাস্তার উপর দিয়ে চলে চলে সেটাকে চেপে ধরল। পাখানা যেন জীবন্ত কোনো সত্তা। তার আগে যা ঘটেছিল তা বোধহয় এই। বিমলা মনে করতে লাগলো, গাইয়েদের চারিদিকে ক্রমশই ভিড় জমছিল, আর সেই ভিড়ের একপাশে সে দাঁড়িয়েছিল। সে ভাবল মেয়েদের নতুন ধরনের পোশাক পুরুষদের আকর্ষণ করে। নাচুনে মেয়েটির ফিনফিনে রঙিন মখমলের পাঞ্জাবির দিকে পুরুষরা চেয়েছিল। লুকিয়ে লুকিয়ে কেঁপে কেঁপে, কখনো দৃঢ়ভাবে দৃষ্টি গিয়ে পড়েছিল পথের ধারে রুমালের মতো কিংবা কিছু বড় কাপড়ের টুকরো পাতা ছিল, তার উপরে আনি দুআনি পয়সা মাঝে মাঝে ছুঁড়ে দিচ্ছিল পথচারী শ্রোতারা। একটা সিকি গড়িয়ে এলো রুমালটায় না পড়ে, গড়িয়ে এগিয়ে এলো বিমলার পায়ের দিকে। আর তখন তার ডান পাটা চলে চলে সেটার উপরে গিয়ে থেমে গেল, আর তার দৃষ্টিটা তখন গিয়ে পড়েছিল নাচুনে মেয়েটার মুখের উপরে। এক দৃষ্টিতে তাকে দেখছিল সে। মেয়েটার মুখে বসন্তের দাগ, আর তার নিজের বুকও বোধহয় থরথর করে কাঁপছিল। চোখ দুটি টলমল করছিল, সোনার তারের মতো তীক্ষ্ণ হয়ে উঠেছিল নাকি। সিকিটা যেন গেঁথে দিয়েছিল তাকে পথের কাঁকড় ধুলোর একটা আস্তরণের সঙ্গে। নাচুনেরা চলে গিয়েছিল হারমোনিয়াম বাজাতে বাজাতে। তারপরেও দীর্ঘ সুদীর্ঘ মুহূর্ত সে দাঁড়িয়েছিল। ভয়? জাল নাকি? জাল হওয়াই স্বাভাবিক। জাল না হলে কেউ নাচওয়ালা ভিখারিকে একটা সিকি ছুঁড়ে দেয়, জালই হবে।
মুঠো করে চেপে ধরা সিকিটা হাতের গরমে ঘেমে উঠেছে, কিন্তু মুঠো করে চেপে ধরলেই কি জাল আসল বোঝা যায়? সে যাই হোক, তার কি দরকার ছিল, কি যুক্তি ছিল সিকিটাকে ওভাবে আত্মসাৎ করার? সিকিতে ধোয়া শাড়ির কথা কেউ শুনেছে? একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল তার। অনেক কাজই সে করে যায় যার যুক্তি নেই। যেমন মিথ্যা বলেছে গাঙ্গুলি গিন্নিকে, এটাও তেমনি একটা আচরণ। আর ফুল কিনেছিল সে সিকিটা দিয়ে। শুভ্র পরিচ্ছন্ন রজনীগন্ধা কিনে সে ফিরে গিয়েছিল স্কুলের দিকে। নিস্পৃহ হাতের মুঠি থেকে কয়েকটা ফুলের ডাঁটা খসেও পড়েছিল পথে। না, ফিরে কি উপায়? এত দূরে আসার ইচ্ছা ছিল না। কি একটা বিষয় চিন্তা করতে গিয়ে কত দূর চলে এলো সে। এরপরে ঘুম হলে হয়। বিমলা আবার পাশ ফিরল। লোভ ঠিক নয়, একটা অস্ফুট প্রবল পাওয়ার ইচ্ছা তার মোহগ্রস্ত মনের উপরে তরঙ্গের মতো ওঠাপড়া করছিল নাকি? ভুবনবাবু এসেছে, কি অবাক করা ব্যাপার! যেমন অবাক করা তার চেহারা ও সাজসজ্জা, তেমনি পার্থক্য তার সবের, তার সেকালের অবস্থার সঙ্গে। পার্থক্যটাই অবাক করার মতো, এটাই মোহ। আসল কথা সেদিন কি হয়েছিল তা পরে আর কখনোই সে বুঝতে পারেনি। অবাক হওয়ার কী বা ছিল, ভাবল বিমলা। ভুবনবাবু তো কোনোদিন ক্যাম্পে বাস করেনি, কিন্তু তখন অবাক লাগেনি বললে মিথ্যা বলা হবে। বারান্দায় উঠে দাঁড়াতেই মরণচাঁদ একপাশে সরে দাঁড়িয়েছিল, আর সন্ধ্যার অস্পষ্ট আলোকে দেখতে পেয়েছিল বিমি বারান্দার এক কোণে বেডিং রেখে তার উপরে মাথা হেঁট করে বসে আছে ভুবনবাবু। অপরিসীম ক্লান্তিতে ভুবনবাবুর পিঠটাও যেন বেঁকে গেছে। রুক্ষ অবিন্যস্ত চুল, সন্ধ্যা বলেই সম্ভবত তাতে পথের ধুলো দেখা গেল না। ভাড়াটে বাসা কোথাও পেলাম না বিমল। তা কি পাওয়া যায়? কাল রাত্রিতে স্টেশনের ওয়েটিং রুমে ছিলাম। ও, হোটেল দু একটি আছে, তাতে দুজনে শুধু থাকা যায়। এরকম খালি ঘর নেই। স্কুলের একটা ঘর কেউ দখল করেনি। ঘরটা দেখলে তালা দেওয়া বলে ভুল হয়, এই বোধহয় কারণ। কিন্তু অন্ধকারে হাতড়ে হাতড়ে সে ঘরটা খুঁজে বার করেছিল সে, আর সেই ঘরে ভুবনবাবুর বিছানা পেতে দিয়েছিল। যত্ন করে বিছানা পাতার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সেটা অনেক দিনের পরিচিত শোবার ঘর। অনেক রাত্রিতে নয়, প্রথম রাত্রিতেই যখন সে ঘরে এলো, বিমলা তখন বিছানার উপরে ভুবনবাবু বসে আছে। হাঁটুর উপরে চিবুক রেখে সেও যেন সেই তারার আলোর মতো অন্ধকারে অবাক হয়ে গেছে। রজনীগন্ধার ফুলের গোছাটা স্কুলের বারান্দায় রেলিংয়ে ভর রেখে দাঁড়িয়ে চিন্তা করতে করতে একটি একটি করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল সে। পরে ঘরে ঢুকে বলল, ভুবনবাবু, তোমার একখানা ধুতি দাও। বাইরের অন্ধকারে দাঁড়িয়ে নিজের ছেঁড়া ব্লাউজ ও ময়লা শাড়িটা ফেলে দিয়ে ভুবনবাবুর ধুতি গায়ে জড়িয়ে সে যখন ঘরের অন্ধকারে ফিরে গেল, তখন তার হাত পা কাঁপছে। তাহলে ব্যাপারটা এ পল্লীতে এসেই হয়নি, গাঙ্গুলি গিন্নির রসিকতার উত্তর দিতে গিয়েও নয়। ক্লাস 8-এর ঘরের উদ্বাস্তুদের চোখের সামনে সে রাত্রিতেই মিথ্যা এই ঘোষণা করেছিল সে ভুবনবাবুর স্ত্রী। মিথ্যা মনের দিক দিয়ে, অন্তত সে রাত্রিতে, নাকি সে শুধু কৃতজ্ঞতা কথাটাকে নাড়াচাড়া করল বিমলা মনে মনে। কথাটাকে সেই বোধহয় আবিষ্কার করেছে এই পৃথিবীতে, রাত্রির কাছে আত্মসমর্পণ। সেদিন রাত্রির কাছে আত্মসমর্পণের কথা মনে হয়নি, বরং মনে হয়েছিল সেই অব্যক্ত আকুল প্রার্থনা করে অন্ধকারের গহ্বরে ঢুকবার দরকার নেই। ভুবনবাবুর বিছানা এক আঙ্গুলে ছুঁয়ে মেঝেতে সে ঘুমিয়ে পড়েছিল। ভুবনবাবু এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। সে রাত্রিতে কিন্তু খুব ঘুমিয়ে পড়েছিলাম, বোধহয় সারাদিন হাঁটাহাঁটি করার ফলে। আর সেই অভ্যাসও
যেন রেঙ্গুন বজ্রযোগিনী পথের। বেশ তো, লোকে জানুক না সে ভুবনবাবুর স্ত্রী। স্বামী স্ত্রীর মতোই দুজনে মিলে তারা এই সংসার চালাচ্ছে। অনেক দিন আগে কথাটাকে বিশ্লেষণ করে চিন্তা করতে গিয়ে সে থরথর করে কেঁপে উঠেছিল, এখন তা হলো না। সেটাও নির্বাক সংবেদনহীন অতীত। ভুবনবাবুর সত্যিকারের স্ত্রী হতে সে পারবে না। একটি স্বল্পচারিত্র দৃঢ় না ছাড়া কিছুই বলার নেই তার এই বিষয়ে। শীতল এই নাটা বলতে গিয়ে মনে মনে তার গরম লেগে উঠল যেন। কাঁথাটাকে কোমর পর্যন্ত নামিয়ে দিল সে। নিজের কথাই ভাবে সে, ভুবনবাবুর কথাও ভাবা উচিত। এরকম একটা অনুযোগ তার মনে উঠে পড়ল। সেই এসেছিল ভুবনবাবু, তারপরে আর ফিরে যায়নি। কখনো মনে হয়েছে ভুবনবাবুর শান্ত শীতল ভঙ্গি দেখে সে যেন অপেক্ষা করে আছে। একদিন বিমির মতি হবে আর সেদিন তাকে নিয়ে ফিরে যাবে অন্য জীবনটাতে। কিন্তু ভুবনবাবু বিমলা বলে যাকে প্রতি মুহূর্তে মেনে নিচ্ছে, সে তো তারই বিমি নামে কল্পনা। এই সৎসাহসী চিন্তাটার মুখোমুখি হয়ে সে যেন চিন্তার সাহসকেই হারিয়ে ফেলল। ধরা পড়ে যাওয়া অপরাধীর মতো চোখ নামিয়ে সে তোমাদের যা ইচ্ছে হয় বলো, এরকম বলার মতো মনোভঙ্গি হলো তার। কিন্তু কথাটা ভুবনবাবুর কাছেই শোনা। বজ্রযোগিনীতে একটা আধুনিক আবহাওয়া নিজেদের জন্য তৈরি করে নিয়েছিল তারা। বাড়িটা তৈরি করার সময় ধনীদের অনুকরণে মধ্যবিত্তরা যা করে তেমন কোনো বনেদি আনার চেষ্টা করেনি ভুবনবাবু। বরং কংক্রিটের ক্যাটালগে যেসব বাড়ির ছবি ছাপা থাকে তেমনই একটা 4 কামরার ছোট একতলা বাড়ি উঠেছিল মাটির পথের ধারে। ঘাসে ঢাকা একটা লন ছিল। জানলাগুলোর কোনোটায় কাচের শার্সি বসানো হয়েছিল। ভিতরের দিকের বারান্দার টবে ফুল গাছ ছিল কয়েকটি। আর উঠোনে এ ঘর থেকে ও ঘর যেতে গেলে নজরে পড়ে এমন জায়গায় রজনীগন্ধার চাষ ছিল। অচল সিকি দিয়ে দোকান থেকে যেরকম কিনেছিল একদিন সে, তেমন শুকিয়ে ওঠা কিছু নয়। চা ভিজিয়ে দিয়ে সে অবসর পাওয়া যায়, তার মধ্যেই কাঁচি হাতে উঠোনে নেমে একগোছা রজনীগন্ধা কেটে এনে চা টেবিলের ভাসে সাজিয়ে দিতে পারত সে। তেমনি এক চায়ের টেবিলে বসে ভুবনবাবু বলেছিল, যা দেখছ মনে করো তুমি, তাই কি সত্যি? স্বভাবতই বিমলা অবিশ্বাস করেছিল ভুবনবাবুর বক্তব্যে। এ কাঁচিটাকে দেখে মনে করতে পারো এটা রজনীগন্ধা, কিংবা এই রজনীগন্ধা দেখে মনে করতে পারো এটাই বিমলার আঙুল, বলেছিল বিমলা। রজনীগন্ধা কেন যে এমন সব ভুল করে বসে সে কখনো কখনো। আলাপটা তারা অনেকক্ষণ চালিয়ে গিয়েছিল। ভুবনবাবুর সেই পুরনো তত্ত্ব নতুন ভাষায় প্রকাশ করেছিল, যার ফলে সাময়িকভাবে বিমলার এরকম একটা ধারণা হয়েছিল সত্যটা একাধিক হতে পারে একই বিষয়। মানুষ যদি সত্য বলে না বুঝত তার দৈনন্দিন জীবনকে, তবে সে কি হাতখানাও নাড়াতে পারত মুখে ভাত তুলে দিতে? সত্য বটে, কিন্তু কিসের যেন অন্তরাল আছে, আর তার আড়ালে একটা সত্য নিদ্রিত থেকে গেল। নিজের মনে এনে তাকে প্রাণবান করা হলো না। নিজের মনের দিকে চেয়ে চেয়ে বিস্ময় বোধ করে বিমলা কুয়াশায় ঢাকা একটা জলস্রোতের কাছে গেলে যেমন হয়, ঘটনাগুলোর কোলাহল কানে আসে, স্বরূপটা চোখে পড়ে না, এ যেন ভুবনবাবুর সেই জটিল তত্ত্বের সমান্তরাল কিছু।